নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর প্রায় 1:50 মতন বাজে। বুদ্ধাপাড় থেকে রওনা দিয়েছি। এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল। ড্রাইভার দাদা বললেন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো গিয়ে সামদ্রুপসে মঠ, যেখানে কিনা রয়েছে গুরু পদ্মসম্ভবার পবিত্র মূর্তি। তবে ড্রাইভার দাদার মুখে যা শুনলাম আর নেট সার্চ করে যেটা জানতে পারলাম যে গুরু পদ্মসম্ভবা তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন, যিনি কিনা 749 খ্রিস্টাব্দে তিব্বতে আবির্ভূত হয়েছিলেন এবং 54 বছর অতিবাহিত করেছিলেন। কথিত আছে পশ্চিমা আনন্দময় স্বর্গ থেকে বুদ্ধ অমিতাভ বুদ্ধ শাক্যমুনির আধ্যাত্মিক দেশ জম্বুদ্বীপে সংবেদনশীল প্রাণীদের কল্যাণের জন্য পদ্মসম্ভবের অবতার রূপে জন্মগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এই জায়গাটাতে এসে না এত সুন্দর শান্তি লাগছিল, যদিও উঠতে একটু কষ্ট হচ্ছিল, পাহাড়ের একদম উঁচুতে তো। আর জানো তো এখানে কিন্তু লেখা আছে যে বাঁদরের হাত থেকে কিন্তু সাবধান। অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি মোবাইলটা অন করেছিলাম। আর এই যে এই ফ্ল্যাগগুলো সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না। ড্রাইভার দাদা বলেছিলেন যে বৌদ্ধ সম্প্রদায়ের যখন পরিবারের কেউ মারা যায় তার আত্মার শান্তির মঙ্গল কামনায় কিন্তু এই পতাকাগুলোকে লাগানো হয়। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে আমাদের দিকে, ওঠাটাই হলো গিয়ে কষ্ট। এখানে তুমি যেখানেই যাও না কেন, পাহাড়ের ওপরে তোমাকে কিন্তু পায়ে হেঁটে উঠতেই হবে। যতই গাড়ি করে যাও না কেন, যেই পয়েন্টেই তুমি যেতে চাও, তোমাকে পায়ে হেঁটে পায়ে হেঁটে তোমাকে কিন্তু টপ অবধি উঠতেই হবে। অসম্ভব সুন্দর একটা জায়গায় এসেছি। আমি এখানে সাইড থেকে দেখছি, তোমাদের তো অবশ্যই দেখাবো সামনে থেকে, যদি ভিডিও বা ফটো করা অ্যালাউ থাকে। কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, চলে এসেছি, একদম উপরে চলে এসেছি। ওই যে ওর ওপরে এখন উঠবো। আর গুটি গুটি পায়ে কিন্তু আমরা তিনজনে পৌঁছে গেছি মনাস্ট্রিতে। আর এখানে এত সুন্দর করে ফুলগুলো সাজানো ছিল, দেখতে ভীষণই অপূর্ব লাগছিল। আর যত ওপরে উঠছি, এই শেষ সিঁড়িটায় এসে যেন আর মনে হচ্ছে না যে ওপরের স্টেপটাতে পা দিই, পাটা একদম ধরে গেছে। তারপরে যখন গিয়ে দেখলাম আরও উঁচু অতগুলো সিঁড়ি উঠতে হবে, তখন কিন্তু আর ভালোই লাগছিল না। কিন্তু যেই মুহূর্তে বাইরের দিকগুলো দেখছি, দাঁড়াও জুতোটা আগে রাখি, জুতোটা এখানে রেখে এবারে চলো যাই। যেই মুহূর্তে বাইরের দিকে চারিদিকে দৃশ্যগুলো দেখছি না, এরকম একটা নীল আকাশ, কি অপূর্ব লাগছে। দেখো গুরুদেবের মূর্তিটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু চিন্তামি না বলো, কিন্তু এখানে এসে কিন্তু চিনলাম গুরু পদ্মসম্ভবাকে এবং তার জীবনী সম্পর্কেও কিন্তু অনেক কিছু জানতে পারলাম। আর এই যে এতটা উঁচুতে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই পতাকাগুলো দেখছো কীরকমভাবে নড়ছে, তার বুঝতেই পারছো এখানে কতটা হাওয়া আছে। আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই লাগছে। কিন্তু যেহেতু রোদটা এতটা উজ্জ্বল না, অতটা কিন্তু মালুম পাচ্ছি না যে ঠান্ডাটা কীরকম। তবে আমি আর আমার শ্রীমতী এই মনাস্ট্রির ভেতরে গেছি, আমার কর্তামশাই কিন্তু নিচেই বসেছিল। তার পক্ষে আর ওঠা, এতটা উপরে ওঠা সম্ভব নয়, সে নিচে বসেই রেস্ট নিচ্ছিল। কী যে অপূর্ব লাগছিল এখান থেকে দূর থেকে দেখতে। আর মাঝে মাঝে তো কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, আমাদেরকে দেখছে। আমরাও যেন কাঞ্চনজঙ্ঘাকে যতটা পারছি একটি বার করে উঁকি মেরে। তিব্বতী ভাষায় গুরু পদ্মসম্ভবকে সাধারণত গুরু রিনপোচেও বলা হয়, যার অর্থ মূল্যবান গুরু। গুরু রিনপোচে হলেন একজন সম্পূর্ণ জ্ঞানপ্রাপ্ত সত্তা, একজন সম্পূর্ণ জাগ্রত সত্তা, একজন বুদ্ধ। আর গুরু রিনপোচে একজন সম্পূর্ণ জ্ঞানপ্রাপ্ত সত্তা হিসেবে অবতীর্ণ হন তার রূপের মাধ্যমে। আদিম জ্ঞান সমস্ত সংবেদনশীল প্রাণীর উপকারের জন্য প্রকাশিত হন পৃথিবীতে। তবে গুরু পদ্মসম্ভবার জীবনী পড়তে গিয়ে আরও একটি জিনিস নজরে আসলো। নেট যখন সার্চ করছিলাম তখন দেখলাম এই যে আমরা যে লাচেনে গুরুদংবার লেকটা দেখতে যাই, যেটা আমাদের ভাগ্যে হয়নি, সেই গুরুদংবার লেকের ইতিহাসেও কিন্তু
গুরু পদ্মসম্ভবার অবদান রয়েছে। আসলে কথিত আছে, সেই ধর্মেই আর কি লেখা আছে, ধর্ম গ্রন্থতে লেখা আছে যে গুরু পদ্মসম্ভবা ওই লেকের যে জলটা সেটা শুভ বা অশুভ এরকম একটা কিছু লক্ষণ পরীক্ষার জন্য কিন্তু গুরুদেব সেই জলটা পান করেছিলেন, এবং সেই থেকে কিন্তু গুরুদংমার লেকের জলটা এত পবিত্র হয়ে গেছে। আর পরবর্তীকালে কিন্তু এই লাচেনের গুরুদংমার লেক একটি পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু আমাদের সামনে প্রতিফলিত হয়। বুদ্ধা পার্কে গিয়েও যেমন একটি পজিটিভ ভাইবসের আমরা মুখোমুখি হয়েছিলাম, এই সামদ্রুপসে মঠে এসেও কিন্তু একটা পজিটিভ ভাইবস যেন কাজ করছিল। এত শান্ত পরিবেশটা, আর ভেতরটা দিয়ে যখন আসলাম সেখানে না সবসময় একজন ছিলেন যিনি কিনা এই যে এই রুমটার মধ্যে একজন সবসময় কিন্তু তাদের ধর্মগ্রন্থ পাঠ করে চলেছে, আর এত আস্তে গুনগুন করে পড়ছিলেন। আর এই জায়গাটা এতটা শান্ত, যদি একটা ধূপ করে একটা পিনও পড়ে যায় আমি মনে হয় টুপ করে সে আওয়াজটা শুনতে পারবো। তবে এখানে ক্যামেরা করা বা ফটো তোলা সম্পূর্ণভাবে অ্যালাউ ছিল, যার জন্য কিন্তু আমি নিশ্চিন্ত মনে ভিডিও করতে পেরেছিলাম, আর যতটা সম্ভব পেরেছি তোমাদের সামনে সেটা দেখানোর চেষ্টা করেছি। আর এত সুন্দর মানে কি বলবো, আমি যেন ভাষায় বলতে পারছি না। প্রত্যেকটা জিনিস দেখো ভীষণ কালারফুল, আর যত রঙিন কিন্তু হবে ততই যেন মনে হয় একটা পজিটিভ ভাইবস কোথাও একটা কাজ করছে। আর ওই যে উনি সবসময় পড়ে চলেছেন, তাদের ধর্মগ্রন্থ পড়ে চলেছেন, সেটা আমি আর তোমাদেরকে শোনাতে পারলাম না, যদি শোনাতে পারতাম বেশ ভালোই হতো। আর এত সুন্দর দেখো এদের এই কারুকার্য, যেটা চোখে দেখলে অবাক হয়ে যেতে হয় যে কত নিখুঁত কারুকার্য, কত নিখুঁত শিল্পকলা। বুদ্ধা পার্কেও কিন্তু এতটা সুন্দরই ছিল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো এবারে মন্দিরের ওপরে ওঠা যাক। আর যেহেতু ভিডিও করায় কোনো বাধা নেই, নিশ্চিন্ত মনেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আর চলো আমি আর শ্রীমতী কিন্তু চলে এসেছি একদম ওপরে, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। এই যে পদ্ম ফুলটা, এই পদ্ম ফুলের ওপরেই কিন্তু গুরু পদ্মসম্ভবার মূর্তিটা বসানো আছে। এই পদ্ম ফুলের ওপর বসে থাকার কারণটাও কিন্তু যখন নেট সার্চ করলাম তখন জানতে পারলাম যে তার জন্মটাও হয়েছিল কিন্তু এই পদ্ম ফুলের ওপর, এবং তিনি যখন ছিলেন 8 বছর বয়সী বালক, কিন্তু তার কথাবার্তা ছিল কিন্তু বা তার কথা বলার ধরন ছিল কিন্তু মানে একদম পূর্ণ বয়স্ক মানুষের মতন। আর কোনো না কোনো মহান ব্যক্তির আবির্ভাব কিন্তু কোনো না কোনো রাজা বা প্রতিভাশালী ব্যক্তি বা কোনো অভিজাত সম্প্রদায়ের হাত ধরেই হয়। আর এই গুরু পদ্মসম্ভবার আবির্ভাবও কিন্তু হয়েছিল উর্গেন দেশের রাজা ইন্দ্রপতির হাত ধরে। আমরা এখন কিন্তু একদম ওপরে, এটার ওপরে আর ওঠার জায়গা নেই, একদম টপে দাঁড়িয়ে আছি, আর কর্তামশাই দাঁড়িয়ে আছে নিচে। আর আমি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে এত অপূর্ব লাগছে, মানে এত উঁচুতে দাঁড়িয়ে এই মূর্তিটার সামনে দাঁড়িয়ে আছি এত উঁচুতে, আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসম্ভব লাগছে। হ্যাঁ বল, নামছি এখান থেকে একবার, এই উঁচু থেকে একবার তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখিয়ে নি। এই যে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো এবারে তো আমাদের আরো একটা জায়গায় আছে যাবার, তো সেইখানে গিয়ে দেখা হচ্ছে আবার।
এই যে এই কদিন ধরে তোমরা যে আমার ব্লগগুলোকে দেখছো, এখানে কিন্তু কোথাও শুনতে পারবে না বা জানতে পারবে না যে কোন হোটেলে কীরকম আর কি তাদের ট্যারিফ কত, বা অমুক জায়গা থেকে অমুক জায়গায় পৌঁছাতে কত কিলোমিটার বা কত ঘন্টা লাগছে, বা সেখানেও বা ভাড়া কীরকম লাগবে। তার একটা মাত্র কারণ হলো, যেহেতু আমার এটা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ নয়, ব্লগ চ্যানেল নয়, আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তাই সেখানে আমার এই বেড়াতে আসাটাও আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে। সে যেখানেই যাই না কেন, একদিনের জন্য যাই কি 10 দিনের জন্য যাই, তাই জন্য আমি এগুলো ঠিক সেরকমভাবে কার কীরকম দাম বা কোনটা কত কিলোমিটার, কতটা যেতে কি লাগবে, কোনটা ভালো কোনটা মন্দ, তাই আমি সেটা ভালোভাবে এক্সপ্লোর আমি করতে পারলাম না তোমাদের সঙ্গে। ওই যেটুকুনি বা জানছি বা করছি কর্তামশার থেকে শুনছি, সেটাই অভিজ্ঞতাতে রাখছি। আরেকটা যেটা কথা হলো, আমার এই বেড়াতে যাওয়ার জায়গাগুলোকে দেখে তোমাদের যদি কখনো মনে হয় যে না ওই প্লেসটা খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু সেটা সার্চ করে যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলে তোমরা সেটা ভালোভাবে তার ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো সেটুকুই হয়তো তোমাদের হেল্প হবে। আর যেহেতু এটা আমার যে বললাম লাইফস্টাইল ব্লগ, বেড়াতে আসাটাও আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, তাই ঠিক এরকম আমি আমার মতন করে তোমাদের সামনে আমার বেড়াতে আসাটাকে প্রেজেন্ট করলাম। আর এরপর তো ব্যাস দিন শেষ হয়ে যাবে, সেই বাড়িতে যাওয়া, বাড়িতে আবার সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে ঘর ঝাড় দাও, ঘর মোছো, বাসন মাজো, কাপড় কাচো, রান্না করো। ওইগুলো যখন ওই কাজগুলো যখন ঘরের কাজগুলো যখন করি, তখন যেন মনে হয় যে একটু কোথা থেকে যেন ঘুরে আসলে ভালো হয়। আর এই যে এতদিন বাড়ির বাইরে, খুব মিস করছি ঘরটাকে, আমার সেই বিছানাটাকে, আমার সেই রান্নাঘরটাকে, আমার সেই চায়ের কাপটাকে ভীষণ মিস করছি। তো এটাই লাইফ, এটাই জীবন। একঘেয়ে লাইফের থেকে একটু তো মুক্তি পেতেই হয়, সেটাই মুক্তির স্বাদ। তো চলো এরপর আরেকটা গন্তব্যস্থল আছে, সেখানে যাওয়া যাক। অলরেডি 3:07 বাজে, অলরেডি দুপুর 3:07। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার কিন্তু গরমও লাগছে। এটা পরে আছি, ভেতরে একটা কটসুলের গেঞ্জি আছে, তো হালকা ঠান্ডাও লাগছে, আবার এই এই জ্যাকেটটাকে খুললে মনে হয় গরমও লাগবে, আর সাহস পাচ্ছি না। তাই তো চলো আর বকবক না করে নেক্সট ডেস্টিনেশন।